হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমি সত্যিটা জানতে চাই, আমি জানতে চাই তোমার এমন করে কান্নার কারণ কি? কেন? জেনে কি করবেন? আপনার কি তাতে? একটা রাস্তার মেয়ে রাস্তায় কাঁদলে সেটাই আপনার কি যায় আসে? শান্ত এগিয়ে এসে আহানার দুহাত ধরে টেনে বলল, কি বললে? রাস্তার মেয়ে? নিজেকে রাস্তার মেয়ে বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? সত্যি কথাই তো বললাম, আমি রাস্তার মেয়ে, যাদেরকে মানুষ সামনে ফেলেই ছিলে খেতে চায়। শান্তর চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করল, সে হাত ছেড়ে দিল আহানার। আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শান্তর দিকে তাকিয়ে। শান্ত একটা ঢোক গিলে চোখ নরমাল করে আবারও আহানার দিকে তাকালো। কেন কাঁদছিলে? আমি সত্যিটা জানতে চাই, টেল মি ড্যাম ইট। আপনি সত্যিটা জানতে চান তাই না? জানতে চান, ঠিক আছে। আহানা এগিয়ে এসে শান্তর কাছে গিয়ে দাঁড়ালো, হাত দিয়ে কাঁধ থেকে জামা টেনে নিচে নামিয়ে ফেলল। হাতে আঁচড়ের দাগগুলো স্পষ্ট হয়ে উঠে আছে। দেখুন, এটা হলো সত্যি। শান্ত চুপচাপ আহানার হাতের দিকে তাকিয়ে আছে, তার নিজের হাতটা মুঠো করে। আহানা জামা ঠিক করে আরেক দিকে ফিরে দাঁড়িয়ে পড়ল, ওড়না ঠিক করতে করতে চলে গেল সেখান থেকে, আর একটিবারও শান্তর দিকে তাকালো না সে। শান্তর চোখ দিয়ে আগুন ঝরছে, নিজেকে ঠিক করে বাইকে উঠে বসল। বাইকের আয়নায় তাকে দেখে সে নিজেই চিনতে পারল না, চোখ মুখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে, মনে হচ্ছে সে এখন কি করবে সে নিজেও জানে না। আহানা পিউকে পরিয়ে আকাশদের বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে, ভয় করছে খুব। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখল না সে, আসার সময় তাদের আবারও দেখতেই আহানা থেমে গেল। আজ কি করে বাঁচবে? বিকাল 5:30 বাজে মনে হয়, তেমন লোক ও নজরে পড়তেছে না। ছেলেগুলো দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা নড়তেছে না, কি করবে সেটার হাজারো ভাবনা মাথায় ঘুরে যাচ্ছে তার। 5 মিনিট দাঁড়িয়ে থেকে ঢোক গিলে হাঁটার জন্য পা বাড়াতেই একটা রিকশা সামনে এসে পড়ল। আপা, যাবেন নাকি? রিকশায় একটা 5 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, সে বলল তার একা বাসায় যেতে ভয় করে। আহানা যেন তার সাথে উঠে। আহানাকে কোনো ভাড়া দিতে হবে না, এই সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে বাঁচানোর জন্য। আহানা আর 7-5 না ভেবে রিকশায় উঠে পড়ল। মেয়েটার হাত চেপে ধরে আছে সে। রিকশাটা ছেলেগুলোর সামনে দিয়ে যাওয়া ধরতেই ছেলেগুলো পথ আটকাল। আহানার কলিজা কাঁপতেছে, বড় বড় করে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে সে। ছেলেগুলো আহানার হাত ধরে ওকে টেনে নামাতে যেতেই রিকশার পিছনে কেউ একজনকে দেখে সবাই একসাথে রিকশার পিছনে তাকিয়ে রইল, তারপর হঠাৎই একটু পিছিয়ে গেল। রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে রাস্তামত চলে যেতে থাকল। আহানা বুঝতেছে না হঠাৎ ছেলেগুলো ওকে ছেড়ে দিল কেন। আহানা আল্লাহকে ডাকতে ডাকতে মেয়েটাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা মেইন বাজারে আসতেই নেমে গেল, তারপর আহানাকে টাটা দিয়ে একটা 3 তলা বাসার ভেতরে ঢুকে গেল। আহানা নেমে যেতে নিতেই রিকশাওয়ালা বলল মেয়েটা বাকি পুরো ভাড়া দিয়ে দিছে, আহানা যেন তার বাসার ঠিকানা দেয় তাকে সেখানে নামিয়ে দিবে। আহানা অবাক হয়ে হ্যাঁ বলে দিল। আজ তো বেঁচে গেলাম, কিন্তু কাল? বাসায় ফিরে জানালার ধারে বসে আছে আহানা। বৃষ্টি আসবে মনে হয়, বাতাসের গতি বেড়েই চলেছে, আবার মাঝে মাঝে কমে, আবারও বাড়ে। উঠানে রোদে দেওয়া ওড়নাটা উঠতেছে বারবার, ক্লিপ না লাগালে হয়তো উড়ে যেত স্বাধীনভাবে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখল। আজ আর খায়নি সে কিছু, মন নেই, ক্ষিধা আছে। পরের দিন ভোরবেলা সেই ছিঁড়া জামাটার দিকে চেয়ে আছে আহানা। এটা আজ পরতে হবে, গায়েরটা তো ধুয়ে দিয়েছি, কিন্তু ছিঁড়া জায়গাটা কি করব? জামাটা পরে নিয়ে ওড়না ভালো করে পেঁচিয়ে জায়গাটা ঢেকে নিল সে, তারপর বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফট থেকে বেরিয়েই দেখল শান্ত ওর বাসার দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা একবার তাকিয়ে মিষ্টিদের বাসার ভেতর চলে গেল। মিষ্টিকে পরিয়ে বের হয়ে দেখল শান্ত দরজার বাইরে এখনও হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। আহানা সিগারেটের দিকে তাকিয়ে দেখতে সে, তারপর ওর নজর গেল শান্তর হাতের দিকে, হাতে ব্যান্ডেজ করা। আহানা ভ্রুকুচকে তাকিয়ে আছে সেদিকে। শান্ত ব্যাপারটা খেয়াল করে হাত লুকিয়ে আরেকদিকে তাকিয়ে সিগারেট খাওয়ায় মন দিল। আহানা কিছু না বুঝে হেঁটে চলে আসলো সেখান থেকে। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে সে, ভেবে যাচ্ছে আজ নিজেকে কি করে বাঁচাবে। কিরে, গরমের মধ্যে ওড়না এমন চাদরের মতো করে পড়েছিস কেন? খোল না। আমার শীত করছে, বৃষ্টি হওয়ার পরের দিন আমার শীত লাগে। এটা আবার কেমন কথা? রূপার কথায় আহানা কোনো জবাব দিল না। আহানা এখন শান্তর দিকে তাকিয়ে আছে, আর শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আহানা শান্তর এমন চাহনি দেখে চোখটা নামিয়ে নিল।
কিরে শান্ত, তুই আবার মায়ের পিট করেছিস? না। তাহলে তোর হাতে ব্যান্ডেজ কেন? হকি খেলেছি তাই হাতে লেগেছে। শান্ত ভাই সহজে হকি খেলে না, যখন খেলে তখন বিপক্ষ দলের হার আস্ত থাকে না। তা কার সাথে হকি খেলেছিস? কলেজে পড়ুয়া কিছু নিব্বার সাথে। বেঁচে আছে তো? কোন হসপিটালে এখন? এদের হসপিটালে ভর্তি করাইনি, টাকা দিয়ে দিছি। তুই পারিস ও বটে, তা এমন রাগ ঝাড়লি কেন? কি এমন করেছে? যা করেছে তা আমার সহ্য হয়নি তাই মেরেছি। তোর থেকে জীবনে ঠিকঠাক প্রশ্নের জবাব পাই না আমরা। শান্ত হাতের ব্যান্ডেজটা খুলে ফেলে দিল। কাল রিক্সাওয়ালাকে সে পাঠিয়েছিল, আর বাচ্চা মেয়েটা হলো তমালের বোন। তমালকে ফোন করে ওর বোনকে এনে রিকশায় বসিয়ে আহানার কাছে পাঠিয়ে দিয়েছিল, সব শিখিয়ে পড়িয়ে। কাল পুরোটা সময় শান্ত আহানাকে ফলো করেছে। ছেলেগুলো যখন আহানার রিকশা আটকে ছিল ঠিক তখনই শান্ত সিউর হয়ে গেছে এরাই তারা যারা আহানার গায়ে আঁচড় দিয়েছে। তারপর তারা আহানাকে আবারও ডিস্টার্ব করতে যাবে। তখনই রিকশার পিছনে শান্তকে দেখতে পেল হাতে হকি স্টিক। শান্ত তখন জ্যাকেট খুলতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেগুলো শান্তকে দেখে থেমে গেল, কারণ সে ইশারা করেছিল আহানাকে যেতে দিতে। আহানা চলে যেতেই শান্ত হকিস্টিক দিয়ে 5 জনের মধ্যে একজন একজন করে গলা টেনে টেনে জিজ্ঞেস করেছে আহানার হাত ধরতে গেছিল কে? একজন সামনে এসে বলল আমি করেছি। তো কি করবে? শান্ত তার হাত ধরে ঘুরাতেই হাতটা বাঁকা হয়ে গেল তার। সে নিচে বসে ছটফট করতে লাগলো যন্ত্রণায়। শান্ত জাস্ট হাতটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে হাতের হাড় নড়ে গেছে তার। বাকিরা দৌড়ে পালাতে যেতেই শান্ত ওদের সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে বুঝিয়ে দিল 5 জনকে যে আহানাকে কিভাবে সম্মান করতে হবে। আহানার সব দায়িত্ব তাদের উপর দিয়ে দিল শান্ত। এটাও বলল, আর কোনোদিন আহানার কোনো সমস্যা হলে এবার তো হাত পা ভেঙে দিয়েছে, পরের বার মাথা ফাটিয়ে দিবে। শান্ত, ইফ আই এম নট রং, তুই এসব আহানার জন্য করেছিস? কাম অন নৌশাদ, আমি ওর জন্য কেন করব? আমি এলিনার জন্য করেছি। ও আচ্ছা। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে উপরের দিকে তাকিয়ে আছে। উপর থেকে ফুল এসে তার মুখে পড়তেছে। আহানা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো এই অনুভূতি। হঠাৎ খেয়াল করল আর ফুল পড়তেছে না। চোখ মেলতেই দেখল শান্ত তার মুখের উপর হাত দিয়ে রেখেছে। আহানা চমকে শান্তর দিকে ফিরে তাকালো। ফুলগুলো কিউট তাই না? দেখো না, সব তোমার আশেপাশেই পড়ে। আমি হাত দিলে আমার হাতে পড়ে না, তাই বুদ্ধি করে তোমার মুখের উপর হাত দিয়ে এই এতগুলো ফুল কালেক্ট করতে পারলাম। আহানা কিছু বলল না, সোজা হাঁটা ধরল। তারপর থেমে পিছন ফিরে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হাতটা পকেটে ঢুকিয়ে লেকের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ততক্ষণে। আহানা সেখানে আর থাকলো না বেশিক্ষণ, চলে আসলো সেখান থেকে। আজ আবারও আকাশদের বাসায় যাচ্ছে সে। ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার পথেই দেখা হলো। বুক কেঁপে যাচ্ছে, কি করব এখন আমি? ছেলেগুলো অসহায়ের মতো আহানার দিকে তাকিয়ে আছে। একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের পায়ে, আরেকজনের ঘাড়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে গেল। ওমাকেও কিছু বলল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে আহানা কেটে পড়ল সেখান থেকে। আসার সময় আকাশদের বাসা থেকে বের হতেই দেখল একটা রিকশা দাঁড়িয়ে আছে। 5টা ছেলের মধ্যে যে আহানার হাতে আঁচড় দিয়েছিল সে দাঁত কেলিয়ে বলল, আপু রিকশায় উঠেন, আপনাকে বাসায় পৌঁছে দিবে। আহানা ভয় পেল, কারণ এটা তাদের ষড়যন্ত্রও হতে পারে। আহানা হেঁটে চলে যেতে লাগতেই ছেলেটা চোখ বড় করে আহানার সামনে এসে মাটিতে বসে পড়ে বলল, আপু প্লিজ রিকশায় উঠেন, আপনাকে সোজা বাসায় দিয়ে আসবে। না, দরকার নেই আপু, প্লিজ আপনার পায়ে পড়ি আমি। আপু, আল্লাহর কসম আমি আর জীবনেও আপনার ক্ষতি করব না আপু। আহানা চোখ তুলে পাশ দিয়ে হেঁটে চলে গেল। ছেলেটা মাথার ঘাম মুছতে মুছতে আবারও আহানার সামনে গিয়ে বসে আহানার পা ধরতে যেতেই আহানা পিছিয়ে গেল। প্লিজ রিকশায় উঠুন প্লিজ, আপনার কোনো ক্ষতি কেউ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজ আপনি রিকশায় না উঠলে আমার মাথা ফেটে যাবে। মানে? না কিছু না, আপনি প্লিজ রিকশায় উঠুন, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আহানা ছেলেটার জন্য রোড ক্রসই করতে পারছে না, শেষে বাধ্য হয়ে রিকশায় উঠল। রিকশায় বসে ভাবতেছে ছেলেটা এমন কেন করতেছে। পথে আর কোনো বিপত্তি আসেনি। আহানা ঠিকমতো বাসায় ফিরে আসলো। বুঝতেছে না এমনটা কেন হচ্ছে তার সাথে। ছেলেগুলো কোনো প্ল্যান করছে না তো আমাকে ফাঁসানোর? না হো এরকম ভাবে চলতে পারে না। রান্নাঘরে এসে এসব ভুলে গিয়ে হাসল আহানা, কারণ কাল সে বেতন পাবে পিউ আর আকাশের মায়ের থেকে। কাল নতুন মাসের 1 তারিখ। কি ভালো লাগতেছে। সেই টাকা তো তারেক রহমানকে দিয়ে দিতে হবে আবার, তাও ভালো। আমাকে তো আর বাসা থেকে বের করে দিতে পারবে না, এটাই অনেক। ওমা, কাঁচা মরিচ শেষ, শুধু ভাত আর নুন আছে। মরিচের গুঁড়া 1 চামচ ভাতে ছিটিয়ে খেতে বসল সে। চাল ও তো কমে এসেছে, চাল কিনব কি করে? হাতে 1 পয়সাও নেই। যা কাল পাপ পুরোটাই তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। কানের দুল এগুলা বিক্রি করে 2 শূন্য টাকা দিয়ে আবারও 2 কেজি চাল পাবো।
কিন্তু কথা হলো ওই ছেলেটার জন্য আমি বিক্রি করতে পারবো না। 100টা প্রশ্ন করে আর শেষে কোথা থেকে আমার দুলটা এনে হাজির করে ফেলে। উফ! ভোরে উঠে রেডি হয়ে বের হলো আহানা। কাল ওই ছেলেটার কথা মনে পড়ে হাসতে হাসতে যাচ্ছে সে, মনে হয় জিন ধরছে ছেলেটাকে, তাই আর মেয়েদের ডিস্টার্ব করার জায়গায় পা ধরতে আসে। আহানা হাসতে হাসতে মিষ্টিদের বিল্ডিং এর ভিতরে গেল। শান্ত বারান্দায় দাঁড়িয়ে আহানার হাসি স্পষ্ট দেখতে পেয়ে সেও হাসল। দূর থেকে আহানার আশা দেখা যায়, ছেলেগুলোকে একদিন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতন। আহানা মিষ্টিকে পরিয়ে বের হয়ে শান্তর বাসার দরজার দিকে তাকালো। শান্ত দরজা আটকিয়ে ওপাশে দাঁড়িয়ে আছে। আহানা দরজার এপাশে আর ওপাশে শান্ত, দুজন দুজনকে দেখছে না, কিন্তু দুজনের মনের ভেতর একই অনুভূতি। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আগে সকাল 1:01 ছাড়া তার ঘুম ভাঙত না, আর এখন কিনা ভোর 6টায় সে উঠে যায়। আনবিলিভেবল। হ্যাঁ জানি আনবিলিভেবল। তুমি মজা নিতেছো মা। নৌশাদ, রিয়াজ আর সূর্য ও মজা নেয় আর তুমি বাকি ছিলে। হুহো। শুনো, আমি কিন্তু এবার বাবাকে দেখতে যাব, আর তোমাকেও। তোমার কবরে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আসব। তোমার তো প্রিয় ফুল সেটা, তাই না? মায়ের ছবিতে হাত বুলাতে বুলাতে কথা বলে যাচ্ছে সে। আর কি লাগবে বলো? গোলাপি চুড়ি আনবো, পরবে, তোমার তো খুব প্রিয় ছিল। বিবাহ বার্ষিকীর দিন বাবা যখন অফিস থেকে আসত তখন তোমার জন্য গোলাপি চুড়ি নিয়ে আসত। তোমার নাকি সবচেয়ে প্রিয় ছিল সেই রং, সেই মুগ্ধতা। তোমার জন্য এবার তোমার ছেলে নিয়ে আসবে এসব। মুখটা ফ্যাকাশে করে শান্ত কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে ক্ষমা করে দিও, আমি বাবাকে ভালো রাখতে পারলাম না। বাবাকে তার নতুন স্ত্রী একটুও ভালোবাসে না। আমি পারলাম না তার পাশে থেকে তার ডেইলি ডিপ্রেশন দূর করতে। তারা আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মা, তুমি তো বুঝবা ব্যাপারটা, তাই না? আমার সাথে যেমন কথা বলো বাবার সাথেও কি বলো। রাগ করে থেকো না মা। বাবার সাথেও কথা বলিও, বাবার কোনো দোষ নেই। বাবা আজও আমাকে আর তোমাকে ভালোবাসে। পরিস্থিতির শিকার হয়ে আবারও বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তিনি। আমি চাকরি পেয়ে সবার আগে তোমার জন্য গোলাপি চুড়ি আর রজনীগন্ধা কিনে নিয়ে যাব, আর বাবার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি। ভালো হবে না? হুম হবে। তুমি বেঁচে থাকতে তোমাকে আমি খুশি উপহার দিতে পারিনি যখন, এখন দিতে কি সমস্যা? আর এটাও জানি আল্লাহর কাছে থেকে তুমি কিভাবে সুখী হবে। তোমার কবরের পাশের আশ্রমের যত অনাথ শিশু আছে আমি সবাইকে পেট পুরে খাবার খাওয়াবো ইনশাল্লাহ। এতে করে দোয়া করবে তারা তোমার জন্য।